ওনার নাম নিমি। ওনার বাড়ি ভারতের রাজস্থানে। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো এই নিমি ভাই উনি বলেন যে মূল ঘটনাটা শুরু হয়েছিল 2015 সালে, আর উনি সৌদি আরবে এসেছিলেন 2008 সালে। উনি দেশে থাকতেই অ্যালুমিনিয়ামের ভালো কাজ জানতেন। থাই গ্লাসে যে অ্যালুমিনিয়ামের কাজ রয়েছে, এছাড়া আরো অনেক ধরনের কাজ রয়েছে, এই কাজে উনি খুবই দক্ষ ছিলেন। আর উনি আসার সাথে সাথে ওনার বেতনটা অনেক হয়ে যায়। ওই সময়ে সৌদি আরবে অ্যালুমিনিয়ামের কাজ ভালো জানা মানুষ কম ছিল, আর যেই মানুষগুলো এই কাজগুলো জানতেন তারা অনেক টাকাই উপার্জন করতেন। ওই 2008 সালে উনি ওই সময়ে 3000 রিয়ালের উপরে বেতন পেতেন। আর যদি ওই কথা চিন্তা করি 2008 সালে, তাহলে কিন্তু 3000 রিয়াল একদম শুরুতেই সেটা কিন্তু অনেক টাকা। এখনো আমাদের অনেক বাংলাদেশি ভাইরা যারা যাচ্ছেন তারা কিন্তু 700-800 রিয়ালের বেশি, বর্তমানে এই 2025 সালের কথা বলছি, অনেক ভাইয়েরা রয়েছেন মাথার ঘাম পায়ে ফেলেও 700-800 রিয়ালের বেশি উপার্জন করতে পারছেন না। এতেই তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে 2008 সালে এই নিমি ভাই উনি 3000 রিয়ালের উপরে উপার্জন করতেন। বেতন তো পেতেনই, সাথে ওভার টাইম, এক্সট্রা কিছু কাজ করার সুযোগ পেতেন, যেহেতু ওই সময় এই কাজের অনেক ডিমান্ড ছিল। অনেক টাকা উপার্জন করতে থাকেন, দেশে পাঠাতে থাকেন। এত টাকা উপার্জন করছিলেন যে দেশে গেলেই তো সময় নষ্ট হবে, টাকা উপার্জন কমে যাবে। এই কারণে দেশেও যাওয়ার আসলে ওভাবে উনি আগ্রহ দেখাচ্ছিলেন না। এরপর এই যে 2008 সালে উনি আসছেন, উনি দেশে গেছেন 2013 সালে। এই যে প্রায় 5-6 বছর উনি দেশে যান, প্রচুর টাকা উপার্জন করেছেন। ওনাদের আর্থিক অবস্থা কিন্তু তেমন ভালো ছিল না, কিন্তু এই 5 বছরে অনেক টাকা উপার্জন করছেন। ওনার বাবার কাছে পাঠিয়েছেন। ওনার বাবা গ্রামে বড় একটা সুন্দর করে ডুপ্লেক্স বিল্ডিং করেছিলেন। এই 2008 সালের পর থেকে যে টাকা উপার্জন করা শুরু করেছেন, টাকা পাঠিয়েছেন। তো এই নিমি ভাই জানিয়েছেন ওই সময় 80 লাখ রুপি দিয়ে উনি ওই বাড়িটা তৈরি করেছিলেন। তাহলে ওনার উপার্জন কেমন ছিল এটা বোঝা যাচ্ছে। ওনাদের ওই গ্রামটা তখন বেশ বড়, আর ওখানে ওইরকম কোনো পাকা বিল্ডিং করা, মানে ওনাদের মতো আলিশান বাড়ি এরকম কিন্তু কারো ছিল না। ওনাদের এলাকায় এই বাড়িটা যে ওনারা করেছেন, চোখ ধাঁধানো বাড়ি, শুধু তাই না, এলাকার অনেক মানুষকে এই নিমি ভাই সাহায্য সহযোগিতা করতেন। ওনার বাবাকে বলে দিতেন যে কোনো অসহায় মানুষ ওনার বাড়িতে আসলে যেন খালি হাতে ফেরত না যায়। এভাবে অনেক মানুষ আসতেন বিভিন্ন সমস্যা নিয়ে। ওনার বাবা তার ছেলের কথা মতো কিন্তু চেষ্টা করতেন যতটুকু সম্ভব মানুষদেরকে দেয়ার। এভাবে কিন্তু এই নিমি ভাই বিদেশে থাকা অবস্থাতেই ওই গ্রামের লোকদের মধ্যে নিমি ভাই এবং নিমি ভাইয়ের বাবা সম্পর্কে খুব ভালো একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হয় মানুষের মনের মধ্যে। এমনিতেও তারা যথেষ্ট ভালো মানুষ ছিল পূর্ব থেকেই, কিন্তু এরকম দান খয়রাত তো করতে পারতেন না, কারণ তাদের আর্থিক অবস্থা তো ভালো ছিল না। এমনিতে তারা ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। যখন দান খয়রাত ওনারা করছেন, মানুষজন স্বাভাবিকভাবেই তো আরো বেশি ভক্ত হয়ে যাবে তাদের। এমনটাই হলো। আশেপাশে বিভিন্ন বিয়ে অনুষ্ঠান, সামাজিক বা ধর্মীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে, সেখানে নিমি ভাই উপস্থিত থাকতে না পারলেও নিমি ভাইয়ের বাবা কিন্তু রেগুলার দাওয়াত। তো ভালোই যাচ্ছিল দিনকাল। এখন সমস্যা হয় কি, যে ওই গ্রামে আরেকজন ওই মাতুব্বার গোছের লোক ছিল, পঞ্চায়েত কমিটির একটা ভালো দায়িত্বে ছিলেন। তো এই লোকটা চিন্তা করতে থাকে যে এই নিমি সে বিদেশে গেল, টাকা পয়সা ভালোই উপার্জন করতেছে, এখন তো গ্রামের লোকজন সবাই ওদেরকেই, ওই পরিবারকেই বেশি ভজতেছে, তাদের কথা শোনে। এভাবে চলতে থাকলে তো আমার প্রভাব প্রতিপত্তি কিছুই থাকবে না। এতদিন ধরে বিভিন্ন বিচার সালিশ করে আসতেছি, এখন তো লোকজন এই নিমির বাপের কাছে যায়, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আসে, তার কথা মানুষ শুনে। এটা তো কেমন হয়ে যাচ্ছে। তাহলে পঞ্চায়েতের গুরুত্ব থাকলো কি? তাহলে তো সালিশ টালিশ আর করা হবে না, ওই তার কাছে যাবে, সেই বিচার যা করে দেবে তাই মানুষ মানবে। তো এই যে লোকটা, এই দুষ্ট লোকটা, এইটার একটা সাথে সবসময় লোক ঘুরতো। ওই যে আমরা দেখি না, এই যে গ্রামে চেয়ারম্যান মেম্বাররা যখন হেঁটে যায়, আগে যে আমরা নাটক সিনেমাতে দেখতাম যে পিছনে একজন ছাতা নিয়ে দাঁড়ায় থাকতো, সবসময় হেঁটে বেড়ায়, মানে ওই মেম্বার চেয়ারম্যানের চেলা আর কি বলি যেটা। তো ওই লোকের একটা চেলা আছে। এই চেলাটা সারাক্ষণ খালি কুবুদ্ধি দিত ওই লোকটাকে। তো সে একটা কুবুদ্ধি দেয় যে
জনাব আপনি তো এখন এই নিমির সাথে বা ওর পরিবারের সাথে এইভাবে পারবেন না, করতে গেলে ঝামেলা আছে। গ্রামের অনেক মানুষ ওদেরকে এখন সম্মান করে, আর ওদের বিষয়ে তো কোনো নেতিবাচক আগে থেকেই কোনো রিপোর্ট নেই, সরাসরি ওদেরকে ক্ষতি করতে গেলে আপনি পারবেন না। তখন বলে তাহলে কি করা যায় বলতো? তখন ওই চেলা বুদ্ধি দেয় যে 6-7 গ্রাম পরে এক তান্ত্রিক আছে, ওই তান্ত্রিকের কাছে গিয়ে এই বিষয়টা বলতে, মোটা অঙ্কের টাকা দিতে, সে যা করার করবে। এই চেলার কথা অনুযায়ী ওই লোকটা তান্ত্রিকের কাছে যায়, গিয়ে সব কথা খুলে বলে যে এই নিমি নামের লোকটার কারণে আমার গ্রামে প্রভাব কমে যাচ্ছে, সবাই ওর কাছে যাচ্ছে বিচার সালিশ করে দেওয়ার জন্য। তখন ওই তান্ত্রিক বলে যে এখন তুই বল, তুই কি করতে চাচ্ছিস, কি করতে হবে আমাকে? তখন ওই দুষ্টু লোকটা বলে ওর পরিবারের সব পুরুষ সদস্যকে মেরে ফেলতে হবে। তখন ওই তান্ত্রিক নাকি ওই দুষ্টু লোকটার কাছে 50,000 রুপি দাবি করে। ওই লোকটা রাজিও হয়ে যায়। তখন ওই তান্ত্রিক বলে যে ওই ফ্যামিলির পুরুষ মানুষের মাথার চুল, নখ এগুলো লাগবে, আর ব্যবহৃত কাপড় লাগবে যেটা ধোয়া হয়নি এমন কাপড়। এখন এইগুলা কিভাবে পাবে? ওই দুষ্ট লোকটা কি করেছিল, ওই নিমি ভাইদের বাড়িতে এক মহিলা কাজ করত। প্রথমে ওই মহিলাকে টাকার লোভ দেয়, মহিলা তো রাজি হয় না, কারণ হচ্ছে ওই মহিলার বেশ কিছু উপকার করেছিল নিমি ভাইয়ের পরিবার, যার কারণে ওই পরিবারের প্রতি তার একটা ভালোবাসার জায়গা ছিল, শ্রদ্ধাবোধের জায়গা ছিল। যখন দেখলো যে এই মহিলা ছাড়া অন্য কাউকে দিয়ে কাজ হবে না, টাকাতেও কাজ হবে না, তখন ওই মহিলাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখাতে লাগলো। ওই মহিলার সন্তানাদি ছিল, এই ভয় দেখাতে লাগলো যে তোর সন্তানাদি তো লেখাপড়া করার জন্য বাইরে যায়, ধরে কিন্তু মেরে ফেলবো, এটা সেটা অনেক ভয় ভীতি যখন দেখায়, তখন ওই মহিলা রাজি হয় যে ঠিক আছে আমি এটা এনে দেব। ওই মহিলার মাধ্যম দিয়েই এই বিষয়গুলো সংগ্রহ করে। আর এটা সংগ্রহ তখনই করেছিল 2013 সালে নিমি ভাই যখন বাড়িতে গিয়েছিল এরপর। কারণ ওই সময় আবার নিমি ভাইয়ের আর এক ভাই আছে, নিমি ভাইটা কিন্তু দুই ভাই। এক ভাই সে অন্য কাজ করতো, অ্যালুমিনিয়ামের কাজ না, অন্য কাজ করতো, তাকেও নিমি ভাই সৌদি আরবে নিয়ে গেছিলেন। আর তার বাবা বাড়িতেই ছিল। আর নিমি ভাই উনিও তো সৌদি আরবে থাকতেন, ছুটিতে আসছেন আর কি। এখন যেহেতু ওই ভাই বিদেশে আছে, তার কোনো জিনিস সংগ্রহ করতে পারে নাই, সংগ্রহ করলো হচ্ছে নিমি ভাই আর তার বাবা। এই জিনিসগুলো সংগ্রহ করে কোনো না কোনো ভাবে সংগ্রহ করেছে, অনেক কষ্ট করে সংগ্রহ করেছে। যেহেতু নিমি ভাই যখন দেশে আসছে অনেকদিন পর, প্রায় 5 বছর পরে আসছে, বেশ কয়েক মাসের ছুটি নিয়েই আসছিল, আরো কিছু কাজ ছিল গ্রামে, সেগুলো করার জন্য আসছিল। তো যেহেতু এই দীর্ঘ একটা সময় ছিল, দেখা গিয়েছে যে নিমি ভাইয়ের মাথার চুল সংগ্রহ করেছে কিভাবে, উনি হয়তো চিরুনি দিয়ে চুল আশ্রেছে। অনেক সময় আমরা চুল আশ্রানোর পর কিছু চুল নিচে পড়ে যায়, তো ওই মহিলা খেয়াল করতো। ওই মহিলা গিয়ে বলতো যে দাদা আপনি চুল আশ্রাবেন কষ্ট করে, আমি একটু আশ্রয়। এখন ওই মহিলা বেশ বয়স্ক মানুষ ছিলেন, চিন্তা করছেন যে উনি তো আমার মায়ের মতোই, দিক না চুল আশ্রয় চাচ্ছে। তো ওইভাবে কিছু চুল সংগ্রহ করেছে। এরপর নিমি ভাইয়ের বাড়িতে যেহেতু সব জায়গায় তার আনাগোনা ছিল, তার বাবার মাথার চুল সংগ্রহ করেছে কোনো না কোনো ভাবে। তারপরে চুল সংগ্রহ করার আরো একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে যে ওই যারা চুল কাটে নাপিত, এদেরকে বাসায় ডেকে আনা হয়েছিল আর কি। নিমি ভাইয়ের বাবা ওই সময় বাইরে গিয়ে সেলুনে চুল খুব একটা কাটতেন না, নাপিত ডেকে নিয়ে আসতেন বাড়িতে। তখন ওই চুল যখন কেটেছে উঠোনে পড়েছে, সেভাবে তার বাবার চুল সংগ্রহ করেছে। এর ভিতরে যখন নিমি ভাই কয়েক মাস ছিল, তারও মাথার চুল বড় হয়ে গেছে, চুল কাটার দরকার ছিল, তারও মাথার চুল সংগ্রহ করেছে। এইভাবে আরো বিভিন্ন ভাবে অনেকগুলো চুলি সংগ্রহ করেছে। এরপর ওনাদের ব্যবহৃত কাপড়কে যখন ধোয়ার জন্য দিত ওই মহিলার কাছে, মহিলা খুব সহজেই সেই কাপড় থেকে কয়েকটা কাপড় সরিয়ে ফেলতো। যেহেতু ওনাদের আর্থিক অবস্থা তখন ভালো ছিল, অনেকগুলো কাপড়ের মধ্যে কোন কাপড় হারাই গেছে, কি হয়েছে, ওনারা তো আসলে ওইভাবে খোঁজ খবর রাখেন নাই। এইগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। কোন প্রক্রিয়ায় ব্ল্যাক ম্যাজিক করেছিল এই বিষয়টা খুব একটা জানা না গেলেও এতটুকু জানা যায় যে ওই তান্ত্রিক হিন্দু ধর্মের কোন একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করে এই ব্ল্যাক ম্যাজিকটা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছিল। তো এটা যখন করা হয়, কয়েকদিন শরীর খারাপ খারাপ লাগে, নিমি ভাইয়েরও লাগে, নিমি ভাইয়ের বাবারও লাগে। নিমি ভাইয়ের বাবা যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, বয়স হয়ে গেছে এই কারণে হয়তো বা উনি অসুস্থতা বোধ করছেন, এরকমটাই সবাই চিন্তা করেছে। কিন্তু নিমি ভাই হঠাৎ করে যখন অসুস্থ হয়ে যায়, সবাই চিন্তা করেছে দীর্ঘ 5 বছর সৌদি আরবে ছিল। সৌদি আরবে যেহেতু অনেক গরম, মরুভূমির দেশ, 5 বছর পর যখন দেশে আসছে, দেশে আসার পর আবহাওয়ায় হয়তোবা শরীরটা মানাচ্ছে না,
সেটা হয়তো বা মানা যেত যদি উনি আসার পর পর এরকম অসুস্থতা বোধ করতেন, কিন্তু না, বেশ 15-20 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এরপরে গিয়ে যেহেতু অসুস্থতা দেখা যাচ্ছে, তারপরে হতেও পারে এরকম যে আহ, আবহাওয়া ম্যাচ করছে না। বিষয়টা কিন্তু শুরুর দিকে ওনারা ওভাবে সিরিয়াসলি নেন, নিমি ভাইও নেন নাই, নিমি ভাইয়ের বাবাও নেন নাই। নিমি ভাইয়ের পরিবার থেকে বলছে ডাক্তার দেখাই, তো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিছু টেস্ট করান, টেস্টে কোনো কিছু ধরা পড়ে না, ডাক্তার কিছু ওষুধ দিয়ে দেন, ওরা বাসায় চলে আসে। এদিকে নিমি ভাইয়ের রক্ত বমি শুরু হয়েছে, তবে রেগুলার না, থেকে থেকে হয়তো দিনে একবার বা 2 দিনে একবার এরকম হচ্ছিল আর কি। নিমি ভাই কিন্তু এই যে 2013 সালে দেশে এসে বিয়ে করেছিলেন, নতুন ওয়াইফ নিজেদের সংসারটা গুছিয়ে নিচ্ছেন, ঘর গুছাচ্ছেন। তো ঘর গুছাতে গুছাতে ওনার একটা খেয়াল হলো যে ওনার যেই একটা জানালা রয়েছে, ওই জানালার যে গ্রিল, ওই গ্রিলে ময়লা পড়েছে। উনি চিন্তা করলেন কি যে একজন কাজের লোককে ডাকি, তাকে দিয়ে গ্রিলটা কাপড় দিয়ে মুছিয়ে ফেলি। তো উনি আবার চিন্তা করলেন যে তার রুম তো, এখন আবার কাকে ডাকবো, থাকে আমি মুছে ফেলি, কয়েক মিনিটেরই তো ব্যাপার। উনি যখনই একটা পরিষ্কার কাপড় নিয়ে ওই গ্রিল মুছতে গেছেন, তখন উনি দেখেন ওই গ্রিলের সাথে লাল একটা সুতা বাঁধা। এই লাল সুতাটা আমরা কিন্তু প্যালেস্টাইনের বিভিন্ন জায়গায় দেখি, অনেক সময় আমরা দেখি বিভিন্ন আহ, মাজারে, বিভিন্ন গাছে, বিভিন্ন জায়গায় কিন্তু অনেকেই তাদের বিশ্বাস অনুযায়ী কিছু ফিতা বেঁধে থাকেন, সুতা বেঁধে থাকেন, ওই রকম 2টা সুতা বাঁধা। তো এটা দেখার সাথে সাথে ওনার কেন যেন সন্দেহ হয়, এরকম সুতা এইটার সাথে সুন্দর করে বেঁধে গেছে, ঘটনাটা কি, এত সুন্দর করে যত্ন করে এখানে বেঁধে গেল কে? ওনার যখন এই বিষয়টা থেকে সন্দেহ হয়, তখন উনি ওনার শাশুড়ি অর্থাৎ নিমি ভাইয়ের মাকে ডাকেন, তারপরে এই নিমি ভাইয়ের যে বোন, তাকে ডাকছেন। সোজা কথা, ওই সময় বাড়ির যারা মহিলা সদস্য ছিলেন তাদেরকে ডাকছে, দেখে বলতেছে যে এইটা এখানে কিভাবে আসলো। এইটা যখন এখানে আসে, তখনই সবার যখন দেখেছে, সবার মনে সন্দেহ লাগে যে না তো, এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না, ইচ্ছা করে তো কেউ এটা করছে। তখন ওনারা ওই জিনিসটা ওখান থেকে খুলে ফেলেন, তবে এটা নষ্ট করেননি। যখন বিকেলের দিকে নিমি ভাইয়ের বাবা এবং নিমি ভাই উনি আসছেন, দুজনেই আসছেন, ওনারা একটা কাজে গিয়েছিলেন, আসছেন, তখন ওনাদের কাছে বিষয়টা যখন শেয়ার করা হয়, দুজনেই এই বিষয়টা হেসে উড়িয়ে দেন যে দূর, এটা কি নাকি। আর তাছাড়া হিন্দু ধর্মে তো অনেকে এরকম করেন, হাতে সুতা বাঁধেন, তো এরকম হয়তোবা কেউ করেছে, হয়তোবা ধর্মীয় বিশ্বাস থেকেই করেছে। তো এই বিষয়টা ওই সময় এরকম হাস্যরসের মতো করেই গুরুত্বহীন ভাবে এটা উড়িয়ে দেন তারা। তো ওই দিনই সন্ধ্যার পর, তখন রাত নেমে এসেছে, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। সময়টা বেশ গরমকাল, মানে গরম পড়েছে। ওনাদের বাড়ির উঠোনের পাশেই একটা বড় গাছ ছিল। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে এক ধরনের খাট রয়েছে, যে খাটগুলো কিন্তু দড়ি দিয়ে মাঝখানে বাঁধা থাকে, এটার উপর কিন্তু অনেকেই ঘুমায়, বিশ্রাম নেয়। আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে যে বিভিন্ন আহ, পুলিশ ব্যারাক, আর্মি ব্যারাক, এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের প্রচলন রয়েছে। কিছু কিছু হসপিটালেও দেখা যায়, কিন্তু বাসা বাড়িতে এগুলো কম দেখা যায় আর কি। ভারতে কিন্তু অনেক মানুষই এটা ব্যবহার করেন। তো ওনাদের ওইরকম একটা খাট ছিল যেটা গাছের নিচে থাকতো আর কি। ওটাতে বসে নিমি ভাইয়ের বাবা বিশ্রাম করতেন, উনি মুরব্বী মানুষ, উনি বিশ্রাম করতেন, ওটাতে সাধারণত অন্য কেউ বসতো না। তো উনি ওটায় বসে বসে বিশ্রাম করছেন। ইলেকট্রিসিটি চলে গেছে, এমনিতে ওই সময়ে ঘরের মধ্যে অন্য আলো জ্বলছে, একদম যে ঘুটঘুটে অন্ধকার তাদের উঠান বা এরকম কিছু না, চার্জার লাইট জ্বলছে। 2015 সালের যে ইমিডিয়েট আগের ঘটনা, তো 13 সালে যখন আসেন তখন থেকে শুরু হয়েছে। এদিকে হঠাৎ করে উনি দেখেন যে ওনাদের যে বাড়ির গেট, যেহেতু খুব ভালোভাবে একটা সুন্দর বাড়ি করছিলেন আর কি, উনি হঠাৎ করে খেয়াল করেন ওই গেট না খুলে কে যেন একটা মানুষের মতো অবয়ব, কিন্তু জিনিসটা খুবই কালো। এমনিতে আমরা যদি দেখি যে উঠোনে অন্ধকার, কিন্তু আফসা আফসা দেখা যাচ্ছে, এর মধ্যে যদি কোনো মানুষ ঢোকে, সেই মানুষ যতই ফর্সা হোক, তাকে কিন্তু দেখে অনেকটা কালোই মনে হয়। ওনার কাছে মনে হলো এরকম কিছু একটা ঢুকলো, কিন্তু গেট খুললো না। ওই গেট কিন্তু না খুলে ঢোকা সম্ভব ছিল না। উনি হঠাৎ করে দেখলেন, উনি চিন্তা করলেন যে অন্ধকারের ভিতরে উনি ভুল টুল দেখছেন কিনা। উনি দেখলেন যে না, এরকম একটা মানুষের মতো অবয়ব এই জিনিসটা হাঁটতে হাঁটতে ঢুকলো। ঢোকার পর
ওই ঘর যেটা ঘরের দিকে তাকিয়ে আছে, উনি প্রথমে কিন্তু চিন্তা করছেন যে কে আসলে ডাক দেবো কি ডাক দেবো না, উনি চোখে ভুল দেখছেন কি দেখছেন, এরকম চিন্তা করছেন আর কি। এটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম হচ্ছে। উনি দেখলেন যে ঘরের দিকে মনে হচ্ছে যে ওই জিনিসটা তাকিয়ে আছে। এরপর কি হচ্ছে যে ওনাদের পাশে, ঘরের পাশে একটা গোয়াল ঘর ছিল। এটা ওনারা আগে থেকেই মানে এই গরু পালতেন আর কি। ভারতে কিন্তু অনেকে এই বাড়িতে গরু পালে, অনেক ধনী ব্যক্তিরাও গরু পালেন, যেহেতু তারা ধর্মীয় ভাবে গরুর প্রতি একটা আলাদা রকমের শ্রদ্ধাবোধ তারা দেখান আর কি। এই জন্য তাদের বাড়িতে কিন্তু কয়েকটা গরু ছিল, বিশেষ করে দুধেল গাই ছিল আর কি। হঠাৎ করে এর মধ্যে একটা দুধেল গাই প্রচন্ড জোরে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে, হঠাৎ করে ডাকাডাকি শুরু করছে। তখন হইল কি যে মনে হলো যে ওই অবয়বটা একটু ঘুরে গেল ওই গরুর, যখনই ওদিকে ঘুরে গেল সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই গরুটা একদম চুপ হয়ে গেল, আর কোনো সারা শব্দ নেই। তখন এই নিমিভের বাবা চিৎকার করে বলে উঠছেন যে, হেই, কে ওখানে, কে? তখন হয় কি, ওই অবয়বটা নিমিভের বাবার দিকে আস্তে আস্তে আসতে থাকে। তখন নাকি আবারও ওই গরুটা চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। তখন এই অবয়বটা নিমিভের বাবার দিকে না এসে ওই গরুর কাছে যায়। আর নিমিভের বাবা উনি দেখছেন যে যতটুকু আফসা দেখা যাচ্ছে, মনে হলো যে ওই অবয়বটা ওই গরুর গায়ে কেবল হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে ওই গরুটা মাটিতে শুয়ে পড়লো। এরপর মনে হলো যে ওই জিনিসটা নাই। তখন উনি বাড়ির লোকদেরকে ডাকাডাকি শুরু করেন, তারাও ঘর থেকে বাইরে বের হয়ে আসে, আলো নিয়ে আসে। আসার পর ওই গরুর কাছে গিয়ে দেখে গরুটা মারা গেছে। তখন মিমি ভাইয়ের বাবা বুঝতে পারেন এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় নয়। এই যে সুতা বাঁধা, তারপর বেশ কিছুদিন ধরে তাদের অসুস্থতা, এইটা নিছক কোনো সাধারণ বিষয় নয়। এটা নিয়ে আলোচনা করতে থাকেন কি করা যায় কি করা যায়। পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাদের গ্রামে যে পুরোহিত রয়েছে মন্দিরে, সেই পুরোহিতের কাছে যাবেন। পরের দিন পুরোহিতের কাছে যান। ওই রাত্রে তেমন কিছু হয় নাই। পুরোহিতের কাছে যাওয়ার পর সব ঘটনা যখন খুলে বলেন, তখন পুরোহিত বললেন যে উনি শুধু পূজা অর্চনা সংক্রান্ত যে সমস্ত ধর্মীয় ব্যাপারগুলো আছে উনি সেগুলোই জানেন। উনি ঝাড়ফুঁক বা এই টাইপের ব্ল্যাক ম্যাজিক কাটানো বা জিন রিলেটেড কোনো বিষয় এই সম্পর্কে উনি জানেন না বা চিকিৎসা করতে পারেন না। তবে ওনার যিনি গুরু, যার কাছ থেকে উনি এই পূজা অর্চনা শিখেছেন, উনি একজন সাধক শ্রেণীর লোক। তার কাছে অনেক হিন্দু জিনেরা আসে, অনেক বিষয় শিখতে আসে। সংস্কৃত বিভিন্ন মন্ত্রগুলো নাকি হিন্দুরা শিখতে আসে, বিশেষ করে জিনেদের কথা বলছি, যে তারা নাকি শিখতে আসে তার কাছে। তাকে অনেক হিন্দু জিনেরা খুবই সম্মান করে, তার কাছে যেতে বলেন। তার কাছে যাওয়া হয়। যাওয়ার পর উনি সব কথা শোনেন। সব কথা শোনার পর উনি বলেন যে একটু সময় দিতে হবে, কারণ বিষয়টা তো না জেনে কিছু তো বলা যাবে না। উনি একটা দিন সময় চান, আর এই একটা দিন খুব সাবধানে থাকতে বলেন, একদিন পরে আসতে বলেন। তো একদিন পরে যখন আসেন, তখন দেখা গেল ওই পুরোহিতের মুখে বেশ একটা আনন্দের ছাপ। আনন্দের ছাপটা কেন? তখন ওই পুরোহিত বেশ কিছু কথা বলতে থাকেন। সেটা হচ্ছে যে পুরোহিত একদম ডিটেলসে জানান যে কে করেছে, কিভাবে করেছে, সবকিছু জানান যে এটা এইভাবে এইভাবে হয়েছে। আর উনি জানান যে 4টা প্রাণী, মানুষ না অন্য কোনো প্রাণী, বলি দিয়ে একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করা হয়েছিল। ওই পরিবারে 2জন পুরুষ সদস্য রয়েছে। যেহেতু নিমি ভাই নতুন বিয়ে করেছেন, তার তো সন্তানাদি ওই সময় হয় নাই, আর ওনার আর এক ভাই তখনও বিয়ে করে নাই, উনি তো বিদেশ আছেন। ওই পরিবারে পুরুষ সদস্য বলতে আর কেউ ছিল না, শুধু নিমি ভাই, নিমি ভাইয়ের বাবা ছাড়া। এই 2জনকে মেরে ফেলার জন্য মূলত একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করা হয়েছিল। সে প্রথমে বেশ কিছু জাদু টোনা করে অসুস্থতা সৃষ্টি করে, যাতে করে এই 2জন মারা গেলে বোঝা না যায় যে আসলে কি কারণে মারা গেছে। ওই রাত্রে অর্থাৎ সন্ধ্যায় যখন মোটামুটি অন্ধকার নেমে এসেছে, এরপর নাকি ওই পিশাচ জিনটা ওই বাড়িতে ঢুকেছিল। ঢোকার পর সে প্রথমে চিন্তা করেছিল যে ঘরের ভিতরে নিমি ভাইয়ের বাবা এবং নিমি ভাই রয়েছেন। তার ওই সময় নাকি টার্গেট ছিল আগে নিমি ভাইয়ের বাবাকে মেরে ফেলা। ওই সময় সে বুঝতে পারেনি তার পাশেই ওই নিমি ভাইয়ের বাবা বিশ্রাম নিচ্ছেন একটা চৌকির উপর বসে।
ওই সময় একটা গরু ডাকাডাকি শুরু করে, তখন গরুর দিকে তাকিয়েছে, গরু ওই ভয়ঙ্কর পিশাচের চেহারা দেখেই ঠান্ডা হয়ে গেছে। এরপর যখন নিমি ভাইয়ের বাবা ডেকে উঠেছে, নেই কে ওখানে কে, তখন ওই পিশাচটা বুঝতে পারছে যারে যারে মার বসে এখানেই বসা। তখন ওইদিকে যখন আগানো শুরু করছে, তখন আবার যখন ওই গরুটা ডাকাডাকি শুরু করেছে, তখন গরুটার প্রতি খুব বিরক্ত হয়, সে ওখানে গিয়ে গরুটাকে মেরে ফেলে। এরপর যে ঘটনা ঘটে তাতে সে আর মারতে পারে না ওই সময়ের মতো, সে ওখান থেকে চলে যায়। সে আবার আসবে এরকমটাই পরিকল্পনা ছিল। নিমি ভাইয়ের বাবাকে মারার পর নিমি ভাইকে মারবে, এমন একটা পরিকল্পনা। তখন ওই যিনি পুরোহিত, উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে এই সমস্ত তথ্যগুলো উনি ওনার এক বন্ধু, খুব শক্তিশালী হিন্দু জিনের কাছ থেকে শুনছিলেন যে এই ঘটনা। তখন উনি বলেন যে আচ্ছা, ওই যে পিশাচ যে জিনটা, এই জিনটাকে কি করা যায়? তখন উনি বলেন যে তুমি কি করতে চাও বলো ওকে। তখন উনি বলেন যে আসলে ওকে তো চালান করা হয়েছে, বাধ্য করা হয়েছে, ওকে এখানে নিয়ে আসো। তখন নাকি ওই জিনটা বলে যে হ্যাঁ, ওকে নিয়ে আসতেছি। তখন আবার এই পুরোহিত বলছিলেন যে তুমি কি ওকে নিজে গিয়ে ধরে নিয়ে আসবে নাকি? বলে না না, ওকে নিজে গিয়ে ধরে নিয়ে আসবো না, তুমি খালি দেখো কি হয়। এরপর নাকি ওই জিনটা শুধু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য, কোত্থেকে যেন ধরাম করে একটা কি যেন এসে পড়ে ওই পুরোহিতের সামনে। মানে ওই জিনটা এতটাই শক্তিশালী ছিল যে সে চোখ বন্ধ করে এক আধ্যাত্মিক শক্তি দিয়ে এমন এক টান দিয়েছে চুম্বকের মতো, ওই পিশাচ জিনটা কোথায় যেন ছিল, একদম এক হ্যাচকা টান এসে সামনে ধপাস করে পড়েছে। যখনই ওই পিশাচ জিনটা চোখ তুলে ওই পুরোহিতের সামনে থাকা তার বন্ধু ওই শক্তিশালী জিনের দিকে তাকিয়েছে, তখন নাকি ভয়েই তার মরে যাওয়ার উপক্রম হয়। তখন বলে যে গুরু আপনি এখানে। তখন ওই জিনটা বলে যে তুই এই কাজটা কেন করছিস তা কিন্তু আমি জানি, এখন কি করবি বল। তখন বলে যে গুরু আমাকে তো এরকম চালান করা হয়েছে, এখন আপনি তো জানেন যে এগুলোর বিষয় কিভাবে হয়, কারণ আমাকে বাধ্য করা হচ্ছে। আমাকে ওই জাদুটনার উপকরণ যেগুলো আছে এগুলা যদি নষ্ট করা হয় তাহলে আমার মুক্তি আছে, তাছাড়া তো আমার মুক্তি নেই, না হলে আপনি আমার মেরে ফেলেন এখানে। তখন ওই পুরোহিতকে এই বিষয়ে সিদ্ধান্ত দিতে বলেন ওই জিনটা, যে আপনি বলেন এটা কি সমাধান হতে পারে। তখন পুরোহিত বলেন ওকে আপাতত বন্দি রাখো, আর ওর জাদুর উপকরণ কোথায় কোথায় আছে বলো। তখন ওই জিনটা বলে কোথায় কোথায় জাদুর উপকরণ আছে, এই যে নিমি ভাই এবং নিমি ভাইয়ের বাবা যে খাটে ঘুমায় সেই খাটের পায়ার নিচে জাদুর উপকরণ আছে, তাদের ব্যবহৃত বালিশের মধ্যে আছে, এই দুটো জায়গায় আছে, এটা বলে দেয়। তো এদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করার পর যখন নিমি ভাইয়ের বাবা এবং নিমি ভাই দুজনই আসেন, তাদেরকে যখন এই কথাগুলো বলা হয়, তখন ওরা বলেন যে হ্যাঁ, এটা তো দেখতেছি যে গত রাত থেকে একটু ভালো, শরীরটা ওরকম খারাপ লাগছে না, কারণ হচ্ছে ওই যে জিনটা তো বন্দি, সে তো এসে নতুন করে জাদুটনা বা ক্ষতি করার সুযোগ পায়নি, তবে অসুস্থতার ভাব রয়ে গেছে। এরপর ওনারা আবার বাড়িতে ফেরত যান, সত্যি সত্যি দেখেন যে বালিশের ভেতরে এই জিনিসগুলো আছে, এগুলোতে কিভাবে আসছে, কে ঢুকাইছে ওনারা তো তখনও বুঝতে পারেন নাই। পরবর্তীতে ওই মহিলাকে ধরা হয়, সে স্বীকার করে যে এরকম ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে কাজটা করিয়েছিল, জাদুর উপকরণগুলো তারা রেখেছিল, এমনকি ওই যে জানালার সাথে যে সুতাটা বাঁধা হয়েছিল সেটা ওই মহিলাই করেছিল। এসব জিনিসগুলো পরবর্তীতে আবার পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হলে উনি সেগুলো ধ্বংস করে দেন, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আগুনে পুড়িয়ে ছাই করে দেন। এরপর থেকে আল্লাহর রহমতে নিমি ভাই আর ওই নিমি ভাইয়ের বাবার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর রহমতে ওনারা ওই অবস্থা থেকে মুক্তি লাভ করেছিলেন। আর ওই জিনটাকে পরবর্তী থেকে ছেড়ে দিয়েছিল না কি করেছিল এই বিষয়ে আর জানা যায় নাই। তো এভাবেই এই সমস্যাটা সমাপ্ত। এই ঘটনাটাই নিমি ভাই বলেছিলেন যে এইটা মোটামুটি 2013 সাল থেকে শুরু হয়েছিল আর কি, উনি দেশে যাওয়ার পর থেকে নিয়ে। আর এই যে শারীরিক অবস্থা পুরোপুরি ভাবে সুস্থ হতে 2015 সাল লেগে গিয়েছিল। তো যে অসুস্থতা ওনাদের ভিতরে দেখা গিয়েছিল, পরবর্তীতে মেডিকেল ট্রিটমেন্ট করানো হয়েছিল, আস্তে আস্তে ওনারা সুস্থ হয়ে গিয়েছিলেন, এখনো ওনারা ভালো আছেন আর কি। ওনার বাবাও ভালো আছেন, উনিও ভালো আছেন, ওনার ভাইও ভালো আছেন। নিমি ভাই এবং নিমি ভাইয়ের আর এক ভাই তারা এখনো সৌদি আরবেই রয়েছেন। নিমি ভাইয়ের কিন্তু প্রমোশন হয়েছে, উনি কিন্তু ফোরম্যান হিসাবে স্বাভাবিক প্রক্রিয়ায় যখন কেউ আসে তখনই তারও নিচের পোস্টে যোগদান করে, উনি প্রমোশন পেয়ে ফোরম্যান হয়েছেন। ওনার ভাইও অ্যালুমিনিয়ামের কাজ না করলে অন্য আর একটা প্রফেশন আছে, সেও ভালো উপার্জন করছে, এখন পর্যন্ত তারা ভালোই আছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এমন ঘটনা বিভিন্ন সময় শুনি,
ঈর্ষার বশবর্তী হয়ে এই যে ব্ল্যাক ম্যাজিক গুলো করা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বলেছি যে আমরা যখন কাপড় চোপড় বাইরে রোদে শুকাতে দেব, স্পেশালি মহিলা এবং বাচ্চাদের কাপড়, আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে যে আমরা কয়টা কাপড় দিলাম, কয়টা কাপড় ফেরত পেলাম, যদি মিসিং থাকে এটা কোথায় গেল। আর যদি কখনো আমাদের কাপড়ের কোনো অংশে কাটা থাকে, সেখানে কাপড়ের অংশ নেই, তাহলে কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে যে এই অংশটা বিনা কারণে কে নিল, কোথায় গেল। এরপর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে অনেকে আমাদের কাছে বিভিন্ন কাপড় চোপড় ধার চাইতে আসে। সে হয়তো কোনো দাওয়াতে যাবে, শাড়ি চাইতে আসলো, গহনা চাইতে আসলো, এরকম কিন্তু বিভিন্ন জিনিস মানুষ চাইতে আসে। অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে প্রতিবেশী কেউ একজন এসে বলে যে ভাবি বা আপা, আমি তো একটা দাওয়াতে যাব, আপনার অমুক শাড়িটা খুব ভালো, আমাকে একটু দেন। তো আমরা তো সরল বিশ্বাসে দিয়ে দেই, না বললে সে কি মনে করবে। এটাও তো হতে পারে যে জাদুর করার একটা অভিপ্রায় সে এসেছে, হতে পারে, সবাই না, অনেকে এমনিতেই আসে, এটা সত্য। এটা আমরা বুঝবো যে আসলে কে আমাদের কাছে চাইলো, তার সাথে কোনো শত্রুতা আছে কিনা, সে ঈর্ষান্বিত কিনা, তার কোনো বিষয় নিয়ে। আর হচ্ছে আমরা যেই ভুল কাজটা করি, আমরা বলি যে এই জিনিসটা নিয়ে যান, এটা তো আমার ধোয়া নাই, আপনি একটু ধুয়ে নিয়ে পড়েন। এটা কিন্তু আমাদের মারাত্মক একটা ভুল। ধোয়া জিনিস তাই যদি দিতেই হয়, আমরা ধোয়া জিনিসটা দিই, সেক্ষেত্রে ক্ষতির আশঙ্কাটা কমে যায়। ধোয়ার সাথে সাথে মানুষের শরীরের যেই একটা গন্ধ লেগে থাকে, এটা দিয়ে কিন্তু জিনেরা মানুষকে শনাক্ত করে। এবং এটা দিয়ে জাদু করলে জাদুটা আরো বেশি কার্যকর হয়। এই জন্য কিন্তু আধোয়া জিনিসগুলো জাদুর ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা এই আধোয়া জিনিসগুলো মানে কোনো অবস্থাতেই কারো কাছে দেব না, এটা যেন আমরা মাথায় রাখি। আমাদের লিসেনাররা যারা শুনছেন, আমাদের পুরুষ মহিলা অনেক বয়সী মানুষই কিন্তু আমাদের এই ঘটনাগুলো শুনে থাকেন। এই জন্য কোনো একটা ঘটনা বর্ণনা করার পর আমি চেষ্টা করি যে এখান থেকে কোনো লেসন আমাদের জন্য আছে কিনা সেটা আমরা বলতে পারি কিনা। শেষ জামানায় জাদু টোনা অনেক বেড়ে যাবে, বদনজর বেড়ে যাবে, হিংসা আরো মারাত্মক আকার ধারণ করবে। আর আমি মাঝে মাঝে বলি, যারা জাদু বিশ্বাস করে না তাদের ক্ষতি করা সবচাইতে সহজ, কারণ তারা তো অসুস্থ হলে আগে ডাক্তারের কাছে যাবে। জাদুর যে আলামত গুলো, এগুলো তারা বুঝতে বুঝতেই তাদের জীবন শেষ হয়ে যাবে। তারা তো মনে করবে এটা অন্য কোনো অসুস্থতা, দীর্ঘ একটা সময় এলোপ্যাথি ট্রিটমেন্টের দিকেই তারা ধাবিত হবে। আর মধ্যবর্তী সময়ে তাদের অনেক ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিই, তারা যেন সূরা ফালাক এবং নাস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটা জন্য জানি। আমরা বলি যে তাবিজ কবজ আমরা বিশ্বাস করি। তাবিজ কবজ জাদু টোনার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় ভালো কাজেও, কিন্তু জাদু টোনার ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। বিশ্বাস না করলে বিপদটা এখন আরো বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম নাজমুল হোসেন। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ৮ নং বাঁশচড়া ইউনিয়নের বটতলা গ্রামে। উনি বর্তমানে গাজীপুরে একটি চাকরিতে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনাকে দিয়েছেন ওনার অফিসেরই এক বড় ভাই, তার নাম হচ্ছে সোহেল রানা। এই সোহেল রানা ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। এই নবীনগর উপজেলার কানিকারা গ্রামে মূলত এই ঘটনাটি ঘটেছিল। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1980 থেকে 82-83 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে আর কি। আর এই সোহেল ভাই এই ঘটনাটি ওনার ফুপার কাছ থেকে শুনেছিলেন। ওনার ফুপার নাম হচ্ছে ইসমাইল। কানিকারা গ্রামে একজন লোক, তার নাম হচ্ছে নুরু মিয়া। তো ওনার বাড়ি হাওর অঞ্চল হওয়ায় উনি বর্ষা মৌসুমে মাছ ধরতেন আর শীতের সময় কৃষি কাজ করতেন। তো ওনার এই কাজে সংসার তেমন একটা ভালো চলতো না, তাই উনি সিদ্ধান্ত নেন যে উনি কাঠের ব্যবসা করবেন। বাড়ি হাওর অঞ্চলে হওয়ার কারণে ওই হাওর অঞ্চলে কিন্তু কাঠ খুব একটা পাওয়া যেত না বলে ওই এলাকায় কাঠের চাহিদা কিন্তু ভালোই ছিল। নুরু মিয়া আর দুইজন মিলে শেয়ারে এই ব্যবসাটা করবেন, অন্য এলাকা থেকে কাঠ এনে ওই এলাকায় বিক্রি করবেন। বেশ অনেকবার নিয়েও আসছেন ওনারা, নৌকায় করে চলে যেতেন। ওনাদের নৌকাটা ছিল ইঞ্জিন চালিত নৌকা,
তো নৌকার পাটাতনে তো সব কাঠ নেওয়া যায় না, কাঠ তো অনেক ভারী জিনিস। তো অনেক কাঠ আবার নৌকার দুই পাশে বেঁধে দিতেন, পানিতে ভাসতো, নৌকা চলতো, কাঠগুলো বাগাতো। তো এভাবেই কাঠগুলো নিয়ে আসতেন। একবার হয় কি, কুমিল্লায় যাবেন ওনারা, 10 থেকে 12 জন ওনারা নৌকায় উঠে পড়েন, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয়েছেন। তিতাস নদী ধরে একটা সময় কুমিল্লায় পৌঁছান। সেখান থেকে কাঠ সংগ্রহ করে নৌকায় লোড করেন, ঠিকঠাক মতো চলে আসেন। আসার পথে কোনো সমস্যা হচ্ছে না। তিতাস নদী ধরে আসছিলেন, আস্তে আস্তে তো তখন অনেক সময় লাগতো, নৌকাও ফুল লোড, ওনারা আসছিলেন। নদী পার হয়ে ওনাদের এলাকার যে খাল রয়েছে ওই খালের দিকে ঢুকেছেন। তো ওইটা এমন একটা খাল যে খাল এবং নদীর মিলনস্থল ওইটা। যখন ওরা ফিরছিলেন তখন রাত শেষের দিকে হঠাৎ করে নুরু মিয়া সহ আরো অন্যান্য লোক দেখতে পান যে তাদের নৌকা এক পাশে চলে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না, মানে এক সাইডে চলে যাচ্ছে। ঘটনা কি? তখন ওনারা দেখতে পান যে নৌকার ডান দিকে পানিতে আলোড়ন সৃষ্টি হয়েছে, অর্থাৎ পাক শুরু হয়েছে ওইখানে। আঞ্চলিক ভাষায় এই ধরনের পাক সৃষ্টি হওয়াকে পুডোর বলে। তো এরকম পুডোর সৃষ্টি হয়েছে, ওনাদের নৌকা ওই পাকে পড়ে গেছে। নৌকা তো ডুবে যেতে থাকে, ডুবেও যায়। নুরু মিয়া সহ আরো অন্যান্য যারা ছিল তারা বুঝতে পেরে ঝাঁপ দিয়েছে, সাঁতরে পাড়ে চলে আসে সবাই, কিন্তু নুরু মিয়া পানি থেকে আর উঠতে পারে না। কোথায় গেল কোথায় গেল। এদিকে পাকও কিন্তু থেমে গেছে, ওখানে আর কিছুই নাই। আর ওটা তো খাল ছিল, খুব একটা গভীরও ছিল না। ওনারা যে এত রাত্রেবেলা কিভাবে খুঁজবেন, নৌকাও নাই এখন। ওই সময় ওনারা আসলে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, যেহেতু শেষ রাতের দিকেই সকাল পর্যন্ত অপেক্ষা করেন। আর লোকজনও তখন চলে আসছে। একটা কাঠের টুকরোও কিন্তু আর ভেসে নাই, মানে নৌকাও চলে গেছে, কাঠও চলে গেছে, নুরু মিয়ারও আর কোনো খোঁজ খবর নাই। নুরু মিয়াকে খোঁজা হয়, লোকজন আসে, জাল টাল ফেলা হয়, খোঁজা হয়, না পাওয়া যায় না। নুরু মিয়ার পরিবারকে বিষয়টা জানানো হয়, তারাও ওখানে এসে খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর যেটা হয় সেটা আসলে অনেকেই বুঝতে পারে নাই ঘটনাটা কি হবে। মোটামুটি 3 দিন পার হয়ে গেছে। হঠাৎ করে ভোরের দিকে নুরু মিয়া বাড়িতে এসে উপস্থিত। নুরু মিয়ার ওয়াইফকে যখন নুরু মিয়া ডাকাডাকি শুরু করেছে, দরজা খুলে নুরু মিয়াকে দেখে তো নুরু মিয়ার ওয়াইফ খুবই অবাক, আনন্দে আত্মহারা, স্বামী ফেরত এসেছে। বাচ্চা কাচ্চা তো তাদের বাবাকে ফেরত পেয়েছে, আনন্দে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 3 দিন পর আসছে নুরু মিয়া। সবাই জিজ্ঞেস করে কোথায় ছিলা, নুরু মিয়া তো বলে যে না, ছিলাম আর কি এক জায়গায়, এখন কিছু বলা যাবে না। সকালবেলা উঠেই নুরু মিয়া বলে যে একটা গরু কিনতে হবে, চলে যায় গরু কিনতে, গরু কেনেও। এরপর কিছু লোকজনকে ডাক যে সবাই আসো, ওই কাঠগুলো আমাদের আনতে হবে। তো কাঠ আনতে হবে কিভাবে, কাঠ তো পানিতে ডুবে গেছে, আর যেখানে ডুবেছে ওখানে তো কাঠ খুঁজে পাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু কোনো কাঠ খুঁজে পায়নি, নৌকা খুঁজে পায়নি। নুরু মিয়া কোনো কথা বলে না, বলে চলো আমার সাথে। যখন মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, তখন নুরু মিয়া ওই যে জায়গাটাতে আর কি নৌকা ডুবে গেছিল ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন আর কি, আরো বেশ কিছু লোকজন সেখানে ছিল। তখন নুরু মিয়া কি করেছেন, ওই গরুর গলা থেকে রশিটা খুলে দিয়েছেন। গরু কিন্তু অন্য কোথাও গেল না, সোজা পানির মধ্যে নেমে গেল। পানির মধ্যে নেমে পানিতে ডুব দিয়ে দিল। ওই গরু আর ভেসে উঠল না। হঠাৎ করে পানির মধ্যে এক ধরনের বড় বড় বুদবুদ সৃষ্টি হয়, শব্দ হচ্ছে। হঠাৎ করে পানির মধ্য থেকে তার নৌকা এবং কাঠ ভেসে ওঠে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, এটা কি হলো। নৌকাটা কাঠ সমেত আস্তে 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 তীরে চলে আসে, যেখানে নুরু মিয়া সহ আর অন্যান্য লোক দাঁড়িয়েছিল। কি হইল না হইল নুরু মিয়া কাউকে কিচ্ছু বলে না। উনি আগের মতোই কাঠের ব্যবসা করতেছে ঠিকঠাক মতো। অনেক মানুষ জিজ্ঞেস করে, উনি কোনো উত্তর দেয় না, বিষয়টা উনি এড়িয়ে চলেন। কারো মানে এই সংক্রান্ত কোনো বিষয়ে উনি কাউকে কোনো কিছুর উত্তর দেন না। শেষ বয়সে এসে এই বিষয়টা উনি বলেছিলেন, ঘটনাটা কি হয়েছে। উনি বলেন যে উনি যখন ঝাঁপ দিয়েছিলেন, অন্যরা তো উঠে চলে গেছে, তো উনি ঝাঁপ দেওয়ার পর মনে হচ্ছে উনি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মনে হলো উনি নিঃশ্বাস নিতে পারছেন, আর তখন ওনার সেন্স আর কাজ করছে না, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওনার যখন জ্ঞান ফেরত আসে তখন উনি দেখেন যে উনি পাটির মতো, অর্থাৎ মাদুরের মতো কোন একটা জিনিসের উপরে উনি শুয়ে আছেন।
ওনার চতুর্দিকে বেশ কিছু লোক খুব উৎসুক দৃষ্টিতে তাকে দেখছে। আর সবগুলো লোকই লম্বা লম্বা, চেহারা মানুষের মতো হলেও চেহারার মধ্যে কিছু অস্বাভাবিকতা রয়েছে, যেমন মাথাটা অস্বাভাবিক রকমের লম্বা, চোখগুলো বড় বড়, এরকম আর কি। এর মধ্যে কি হয়, একজন লোক খপ করে নুরু মিয়ার হাতটা ধরে টেনে তুলে হাত ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়। দেখে সামনে একটা বিশাল প্রাসাদ। তো প্রাসাদের মধ্যে ঢুকতেই মনে হলো বাইরের থেকে ভেতরের জায়গা আরো বেশি বড়। তোর ভিতরে যখন ঢুকে পড়েছেন তখন দেখা গেল ওইখানে আরো বেশ কিছু মানুষের মতো অবয়ব রয়েছে। তারা বেশ বয়স্ক, গোল হয়ে বসে কোনো কিছুর পরামর্শ করছে। এর মধ্যে একজন বয়স্ক, মানে সবচেয়ে বয়স্ক, যে তার মাথার চুলগুলো লম্বা লম্বা সাদা সাদা, ওনারা কিছু একটা খাবার বেড়ে দিচ্ছিলেন আর কি একজন আরেকজনকে। তো ওই বয়স্ক লোকটা বলে, এদিকে আয়। এর কণ্ঠস্বরটা খুবই ভয়ঙ্কর রকমের, মানে কর্কশ। তো এদিকে আয় এই বলে একটা বাটি হাতে ধরিয়ে দিয়েছে নুরু মিয়াকে। তো নুরু মিয়া বাটিটা হাতে নিয়ে দেখেন যে কলা এবং ভাত একসাথে চটকালে যেরকম হয় ওই রকম। বলে যে, এটা খা, কি ক্ষুধার্ত। নুরু মিয়া কোনো কথা না বলে যখন এটা মুখে দিয়েছেন, মনে হলো এটা খুবই সুস্বাদু, উনি পুরোটা খেয়ে নেন। খেয়ে নেওয়ার পর ওই বয়স্ক লোকটা বলতেছে যে, শোন, এতক্ষণ তো বুঝতে পারছিস আমরা কিন্তু তোদের মতো মানুষ না, আমরা পানির জিন। আমরা এইখানে 400 পরিবার বসবাস করি, আমি এদের সর্দার। আমাদেরকে খারাপও মনে করার দরকার নাই, ভালো মনে করার দরকার নেই। আমরা মানুষের ভালোও করি না, খারাপও করি না, আমরা আমাদের মতো থাকি। মূলত তোরা যখন এদিক দিয়ে যাচ্ছিলি, তোরা তো এর আগে অনেকবার গেছিস, তাতে তো আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু তোরা যখন যাচ্ছিলি তখন আমাদের কিছু আত্মীয় স্বজন বেড়াতে আসতেছিল আমাদের এই জায়গায়। তো ওরা যখন পানির মধ্যে নেমেছে তখন ওখানে একটা পাক সৃষ্টি হয়েছে। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা তোদের নৌকাকে এখানে নিয়ে আসছি বা তোকে ইচ্ছা করে নিয়ে আসছি। তো ওই পাকের মধ্যেই তোরা পড়ে গেছিস, আর নৌকাটাও ডুবে যায়। সবাই চলে যেতে পারলেও তুই যেতে পারিস নাই, তুই চলে আসিস, তোকে আমরা ইচ্ছা করে আনিনি। এখন তুই তো চলে আসছিস এখানে, নিয়ম অনুযায়ী তোকে আমরা ফেরত দিতে পারি না। তখন নুরু মিয়া তো খুব কাকুতি মিনতি করতে থাকে যে, আমার কি দোষ বলেন, আমি তো কোনো মতে ব্যবসা বাণিজ্য করে একটু পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করতেছি। আপনি যদি আমাকে ফেরত না দেন, মেরে ফেলেন, আমার বউ বাচ্চাদের কি হবে? ওরা তো জানবেও না কখনো যে আমার কি হইল, আমাকে ছেড়ে দেন। একটা পর্যায়ে এসে বলে, ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, যেহেতু ছেড়ে দিব তোর জীবনটা আমরা ফিরাই দিলাম, আমাদেরকে একটা জীবন দিতে হবে, তবে সেটা কোনো মানুষের জীবন না। তুই ফেরত গিয়ে একটা গরু কিনে এইটা যত দ্রুত সম্ভব তুই সন্ধ্যার পরে এখানে ছেড়ে দিবি, এটাই তোর কাজ। শর্ত কি মেনে নিলি? বলে, জি, আমি মেনে নিলাম। তখন বলতেছে, ঠিক আছে, তোর নৌকাও ফেরত দিব। তখন একজন লোককে ডাক দেয়, বলে, এই যা তো, একে নিয়ে যা, দেখ তো ওর নৌকা কোনটা। এরপর নাকি নুরু মিয়াকে একটা জায়গায় নিয়ে যায়, দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো ভাঙা চোরা নৌকা পড়ে আছে, ইঞ্জিন চালিত ভাঙা বোট পড়ে আছে। অর্থাৎ এই নৌকাগুলো কোনো না কোনো ভাবে তারা নিয়ে এসেছিল বা এটা পানির তলদেশে চলে আসবে। ওইখানে একটা নৌকা দেখা যায়, যে নৌকার সাথে কাঠ রয়েছে, হুবহু অবিকৃত অবস্থাতেই রয়েছে, কোনো ভাঙাচোরা ছিল না ওই নৌকাতে। তখন বলে যে, এইটা আমার নৌকা। তখন ওই বৃদ্ধ লোকটার কাছে আবারও নিয়ে যায় নুরু মিয়াকে। তখন ওই সাথে যে লোকটা গিয়েছিল আর কি, ওই জিনেদের মধ্যেই, বলে যে, হ্যাঁ, ওর নৌকাও শনাক্ত করেছে। তখন ওই বৃদ্ধ লোকটা বলে, যা, তুই এই গরু দেওয়ার পরে তুই এই নৌকাটাও সাথে সাথে ফেরত পেয়ে যাবি, তুই গিয়ে গরুর ব্যবস্থা কর, আর এখন চোখ বন্ধ কর। তুই চোখ খোলার পর দেখবি যে তুই তো জায়গা মতো চলে গেছিস। আর এই ঘটনা তুই পারতপক্ষে কাউকে বলবি না। এই জগতের ঘটনাগুলো মানুষ জানলে, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে বলে, তার অনেক ক্ষতি হয়ে যায়। তখন নুরু মিয়া বলে যে, জি, আমি এটা পারতপক্ষে কাউকে বলবো না। তো নুরু মিয়া সেম কাজটা করেছিলেন। নুরু মিয়া চোখ বন্ধ করেছেন, ওনার কাছে বলেছিল দ্রুত উপর দিকে উঠে আসছেন। প্রথম দিকে মনে হচ্ছে যে মানুষ উপর দিকে উঠে শ্বাস, এক ধরনের বাতাস গায়ে লাগে শরীরে, ওরকম শ্বাস শব্দ ওরকম শুনছেন। হঠাৎ করে মনে হয় তার শরীরে পানি লাগছে, অর্থাৎ পানির ভেতরে সে চলে আসছে। এরপর পানি থেকে উপর দিকে সে ভেসে ওঠে। এরপর দেখে সে একদম তীরে চলে আসছে, সে তীরে ওঠে, এরপর বাড়িতে চলে আসছে। এরপরে এই ঘটনা কিন্তু ওনার স্ত্রীকে উনি বলেননি। একদম শেষ বয়সে এসে উনি এই ঘটনাটা সবাইকে বলছিলেন যে ওই সময় ওনার সাথে কি ঘটনা ঘটেছে। তো আল্লাহর রহমতে পরবর্তীতে নুরু মিয়ার সাথে কোনো সমস্যা হয় নাই। উনি এখন জীবিত নাই, তবে উনি একদম যখন বার্ধক্যে চলে আসেন তখন বুঝছেন যে ওনার
মৃত্যু খুব সন্নিকটে, বয়স অনেক হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবেন না, তখন ওনার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা বলে যাওয়া উচিত। এরপরই মূলত এই ঘটনাটা উনি বলে গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হোসেন ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। উনি জানেন, প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আশরাফুল ইসলাম। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার দত্তপাড়াতে। উনি বর্তমানে ওমানের রাজধানী মাস্কাটে রয়েছেন। মাস্কাট শহরের আল খায়ের মসজিদের পাশে রেড ট্যাগ বিল্ডিং রয়েছে, সেখানে একটি কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে ফান জোন। এই ফান জোন কোম্পানিতে উনি বোলিং যেই এন্টারটেইনমেন্ট সেগমেন্টটা রয়েছে সেটায় কর্মরত রয়েছেন। ঘটনাটি মূলত উনি যেটা ফেস করেছেন 2018 সালের দিকে। উনি এখন যেমন ওমানে রয়েছেন, 2018 সালে উনি কাতারের রাজধানী দোহাতে ছিলেন। তো উনি যেই রুমে থাকতেন ওই রুমে কিন্তু আরো অনেকেই থাকতো, আর ওখানকার যে রুমগুলো, যেই বেডগুলো, এই বেডগুলো কিন্তু একতলা, দোতলা, তিনতলা হয়, চারতলাও হয়। আমরা অনেক সময় দেখেছি স্বল্প জায়গার মধ্যে এরকম বাংকার সিস্টেম যে বেডগুলো, এই বেডগুলো থাকে। তো প্রবাসী জীবনে কিন্তু অনেকেই এই ধরনের বেডে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করেন। তো ওনারা যেখানে থাকতেন ওইখানেই ওই লক্ষ্মীপুরের বেশ কয়েকজন লোক তো ছিলেনই, কুমিল্লাতে বাড়ি এরকম আরেকজন লোক ছিলেন আর কি। তার সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল, সঙ্গত কারণে তার নামটা আমরা বলছি না। তো এই যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু খুব ভালো একজন ইলেকট্রিশিয়ান ছিল। ও যে কাজটা করতো সেটা হচ্ছে এসির যে লাইনগুলো, এই লাইনগুলোর কাজ করতো। বড় বড় যে সমস্ত শপিং মলগুলো রয়েছে, বহুতল ভবন রয়েছে, সেখানে কিন্তু আলাদা আলাদা এসি না লাগিয়ে একটা সেন্ট্রাল এসি করা হয়। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে ওই এসি গুলোর বাতাস পাস হওয়ার জন্য বা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য একজন স্টিলের পাইপের মতো, চ্যাপ্টা পাইপের মতো করা হয়। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি ওই চ্যাপ্টা পাইপের নিচে আবার ফলস সিলিং লাগিয়ে দেওয়া হয়, যার কারণে কিন্তু ওই পাইপগুলো আমাদের চোখের সামনে ওভাবে দৃষ্টিগোচর হয় না। আমরা বাংলাদেশেও কিন্তু এটা দেখি, তো বিদেশে এরকম রয়েছে। এই কাজগুলো মূলত সে করতো। এছাড়াও বিল্ডিং এর ভেতরে যেই ইলেকট্রিক লাইনগুলো, এই লাইনের কাজও সে করত। একদিন হয় কি, সে কাজ শেষ করে বাড়িতে আসছে প্রতিদিনের মতো, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো ওনাদের রুমে ওই সময় টোটাল 6 জন ছিলেন, সবাই তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাতের বেলা সে গোংগানোর মতো শব্দ করছে। অনেক সময় বোবায় ধরলে যেরকম শব্দ করে অনেকে, ওরকম করছে। সেরকম শব্দ পাওয়ার পর এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি রুমের লাইট জ্বালিয়েছেন। লাইট জ্বালানোর পর উনি তার কাছে যান, ডাকাডাকি করেন, এরপর উনি স্বাভাবিক হয়। সে বলে যে মনে হচ্ছে তার পিঠের নিচে খুব ব্যথা অনুভূত হচ্ছিল, এই জন্য সে এরকম করছিল। তো যাই হোক, সে এরপর আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই রুমের মধ্যে বিকট জোরে একটা সাউন্ড হয়। এই সাউন্ডে রুমের সবাই ঘুম থেকে উঠে যায়। সবাই ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখে ওনাদের খাওয়ার যে হাঁড়ি পাতিল গুলো রয়েছে, এই হাঁড়ি পাতিল গুলোর মাঝখানে সে এসে পড়ে রয়েছে, আর তার পিঠে চাবুক দিয়ে পেটালে যেরকম দাগ হয়ে যায়, বা বেত বা রড দিয়ে পেটালে যেরকম দাগ হয়ে যায়, ওরকম দাগ। ঘটনা কি, হঠাৎ করে সে এরকম অবস্থা, সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। তারপর তার জ্ঞান ফেরানো হয়। ওই রাত্রেই মসজিদের হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি কিছুটা ঝাড়ফুঁক করে দেন, এরপরে তাকে বাসায় নিয়ে আসা হয়। তো ওই সময় কাতারের দোহাতে যেই জায়গাতে ওনাদের বাসা ছিলেন, সেটা হচ্ছে এই দোহার জায়দা টাওয়ার নামে একটা টাওয়ার রয়েছে, অর্থাৎ ভবন রয়েছে। তো ওইটার পাশে ওনাদের থাকার জায়গা ছিল। পরের দিন সে ডিউটিতে যায় নাই, ছুটি নিয়েছিল, এরপরে ডিউটিতে গিয়েছে। ডিউটিতে যাওয়ার পর আবার যখন ফেরত আসছে, গভীর রাত্রে সে আবার ওরকম গোমরানোর আওয়াজ করেছে। এরপর যখন আশরাফুল ইসলাম ভাই সহ আরো অনেকে লাইট জ্বালিয়ে তার কাছে গিয়েছেন, কি হয়েছে কি হয়েছে, তো সে বলছে যে কেউ নাকি তার গলা চেপে ধরেছে, আর এই কারণেই এরকম সমস্যা হচ্ছে। তো ওই রাত্রে আবারও সে ঘুমিয়ে যায়, আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে প্রতি রাত্রেই এই ধরনের সমস্যা দেখা যাচ্ছিল। এক রাত্রে যেটা হয়, মানে এটা তার ভাষ্য অনুযায়ী, সেটা হচ্ছে সে ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখলো যে তার ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভাঙার পর সে দেখে যে ওই রুমের যে দরজা, এই দরজা খুলে গেল একা একাই।
সাদা জুব্বা পরা একটা লোক, সাধারণত অ্যারাবিয়ানরা যে লম্বা জুব্বা গুলো পরে না, ওই রকম জুব্বা, মাথায় টুপি নাই, তার দাড়িও নাই, একটা যুবক বয়সী একজন মানুষ, তার চোখগুলো অনেক বড় বড়। সে ওই রুমে প্রবেশ করলো, আর রুমে প্রবেশ করার পরই ওই ছেলেটার গলা চিপে ধরলো, গলা চিপে তাকে তার যেই থাকার জায়গা সেখান থেকে বের করে ছুঁড়ে মেরেছে আরেক জায়গায়, সে আরেক জায়গায় গিয়ে পড়েছে। এরপর ওখান থেকে উঠে নিয়ে আরেক জায়গায় ছুঁড়ে মেরেছে। এই যে তাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, সে ব্যথা পাচ্ছে, অথচ ওই রুমের মধ্যে কিন্তু আরো 5 জন ছিল, সে সহ 6 জন। এই 5 জনের কেউ কিছুটা টের পাচ্ছে না। সকালে যখন ওনারা ঘুম থেকে উঠেছেন, তারা দেখছেন যে এই ছেলেটা তার ঘুমের জায়গাতেই শুয়ে আছে, তার কোনো নড়াচড়া নাই। চিন্তা করছে যে হয়তো তার শরীর খারাপ লাগছে এই জন্য। তো ওই সময়ে তারা ডাকেন নাই। দুপুরের দিকে তারা যখন লাঞ্চ করার জন্য আসছেন, যেহেতু তাদের ওই সময় যেখানে ওই দোহার যেখানে কাজ ছিল, থাকার জায়গাটা একদম কাছাকাছি, তো দুপুরে লাঞ্চ করার জন্য আসছেন, তখনও দেখেন সে ঘুমাচ্ছে। এরপর তারা যখন তাকে ডাকাডাকি শুরু করেছে, কোনোভাবেই তো তাকে আর উঠানো যায় না, তখন আর বুঝতে পারে ওর সাথে ভালো কিছু হয়নি। এদিকে তার পরিবারকে তো বিষয়টা জানাতে হবে, এই অবস্থা কি করবেন, কোম্পানিতেও জানাতে হবে। তার পরিবারের ফোনে যখন ফোন দেওয়া হয়, এই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেই মেসেঞ্জার বা যেভাবে সে যোগাযোগ করতো আর কি, তখন তারা জানালেন যে তাকে দ্রুত যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল থেকে যখন তাকে রিলিজ করা হয়, প্রতিনিয়তই নাকি একই সমস্যা হতো। আর এই যে তাকে যে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে ফেলতো, এটা কিন্তু অন্যরা কেউ বুঝতেই পারতো না। এক রাতে হয় কি, সে জেগেছিল, কারণ হচ্ছে তার একটা ধারণা ছিল যে এই লোকটা আসে রাত 2:30টার দিকে, সে রাত 2:30টা পর্যন্ত জেগে থাকবে, সে দেখবে যে সে আসে কিনা। সে জেগে আছে, এক রাত্রে দেখে যে দরজা একা একাই খুলে গেল, তবে এইবার 3 জন আসলো, সামনের দিকে 2 জনের, পেছনের দিকে ওই লোকটা, যেই লোকটা প্রতি রাত্রে এসে তার উপর নির্যাতন করে। তো ওরা ঢুকেই সালাম দিল ওই ছেলেটাকে, সেও সালামের উত্তর নিল। তখন একজন বলছে যে এই যে 3 জন আমাদেরকে দেখছো, আমরা 3 জন আপন ভাই, আমি এদের মধ্যে বড়, আর তোমার উপর যে নির্যাতন করছে সে আমার ছোট ভাই। তুমি একটা ভুল করে ফেলেছিলে, সেটা হচ্ছে তুমি একটা বিল্ডিং এ কাজ করছিলে, তুমি যখন বিল্ডিং কাটার জন্য একটা মেশিন ব্যবহার করছিলে, ওই জায়গাতে আমার এই ছোট ভাইয়ের ছেলে খেলাধুলা করছিল, হঠাৎ করে ওই মেশিনটা লেগে ওর হাতের একটা জায়গায় কেটে যায়। আরো তো ছোট, কান্নাকাটি করছে, ওর রক্ত বের হয়েছে। এটা দেখার পর বাবা হিসাবে তো তার মেজাজ স্বাভাবিকভাবেই ঠিক থাকবে না, যদিও বা তুমি এটা ভুল করেছো। আর এই কারণেই ও তোমার উপর এসে এইভাবে নির্যাতন করছে। ওকে সাথে নিয়ে এসেছি, ওর তরফ থেকে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ওকে বুঝাবো, আশা করি ও তোমার উপর আর এরকম কাজ করবে না। এই বলে তারা 3 জন চলে যায়। কিন্তু সমস্যা হয় কি, যে 2 দিন ঠিক থাকলো, 3 দিনের দিন বা তৃতীয় রাত থেকে আবার একই সমস্যা। চতুর্থ রাতে আবার ওই বড় ভাই একাই আসে, এসে তাকে বলে যে আমার এই ভাইটা অত্যন্ত জেদি প্রকৃতির, আমার মা বাবাও ওকে আসলে ওইভাবে মানাতে পারে না, আসলে তার সন্তানের হাত কেটে গেছে, রক্ত বের হয়েছে, ও কোনোভাবে মানতে চাচ্ছে না। এখন একটাই পরামর্শ দেই, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে গেলে ও আর তেমন কোনো ক্ষতি করতে পারবে না, আমরা কথা দিচ্ছি যে ওকে সশরীরে তোমার কাছে গিয়ে আর নির্যাতন করতে দেবো না ইনশাল্লাহ। এখন এই কথা শোনার পর ওই ভাই কিন্তু বলছেন যে আমি কিভাবে বাড়িতে যাব, 5 লক্ষ টাকা ঋণ করে আমি আসছি, এখনো ঋণের টাকা শোধ হয় নাই, আমি বাড়িতে গেলে এই টাকা আমি কিভাবে শোধ দেব। তখন তারা বলছেন যে আসলে তোমার বাঁচার জন্য এই একটা উপায় আছে, তোমার ঋণের টাকা শোধ তো আমরা দিতে পারবো না, এই পরামর্শটাই দেই, তুমি চলে যাও। এরপর নাকি উনি চলে আসেন, দেশে চলে আসেন। বর্তমানে উনি অলিম্পিক যে কোম্পানি রয়েছে এখানে কর্মরত রয়েছেন। দেশে আসার পর ওনার সাথে ওই ধরনের কোনো সিরিয়াস ঘটনা না ঘটলেও এখনো নাকি ঘুমের মধ্যে ওই অবয়বটা তাকে ভয় দেখায়, এছাড়া অন্য কোনো সমস্যা তার নেই। এই যে আশরাফুল ভাই, উনি আমাদেরকে এটাও জানিয়েছেন যে কাতারে নাকি অনেক বড় বড় ভবন রয়েছে, যেখানে প্যারানর্মাল সমস্যার কারণে অনেক বিল্ডিংই ফাঁকা পড়ে থাকে, সেখানে কেউ থাকে না বা থাকতে পারে না। আর যে ওমানে যে উনি আছেন, সেখানেও নাকি এরকম অনেক ভবনই রয়েছে, তৈরি করা হয়েছে, বাট সেটা আর ব্যবহার করা যাচ্ছে না এই ভুতুড়ে সমস্যার কারণে।
আরেকটা ব্যাপার সেটা হলো এই যে এই ছেলেটাকে প্রতিনিয়ত এই যে নির্যাতন করছিল, রুমের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে ফেলছে, এইটা শুধু একবারই বুঝতে পেরেছিলেন যখন ওই যে হাড়ি পাতিলের উপর পড়েছে, ঠন ঠন আওয়াজ হয়েছে, ওনারা উঠে পড়েছে। এছাড়া এই যে রুমে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে মারছে, তাকে নাকি এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে মারলে অনেকের গায়ের উপরে যায় পড়তো, কিন্তু তারা কেউ কিচ্ছুটা টের পেত না, একদম স্বাভাবিক, তারা কিছুই বুঝতে পারতো না। এমনটাই হতো। যাক, আল্লাহর রহমতে এটা থেকে সে অনেকটাই ভালো আছে, অন্য একটা চাকরি করছে, আল্লাহ তাকে ভালো রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি যে উনি পরিপূর্ণভাবে এই সমস্যা থেকে নিষ্কৃতি পান, যতটুকু তার সাথে সমস্যা আছে আল্লাহ যেন এই সমস্যা থেকেও তাকে নিষ্কৃতি দেন।